হ্যালো বন্ধুরা, আমার নাম বদিউল আলো। আমি বাংলাদেশের একজন সাধারণ যুবক। আমার জীবনটা সাদামাটা হলেও স্বপ্নের পরিধিটা ছিল বেশ বড়। আমি সবসময় চেয়েছি এমন একজন জীবনসঙ্গী খুঁজে নেব যে শুধু আমার স্ত্রী হবে না, হবে আমার সবচেয়ে কাছের বন্ধু, যার সাথে আমি আমার সব সুখ দুঃখ ভাগ করে নিতে পারব। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে আমি আমার স্বপ্নের রাজকন্যাকে খুঁজে পেয়েছিলাম, যার নাম মৌমিতা আক্তার মায়া। মৌমিতা শুধু দেখতেই সুন্দর ছিল না, তার মনটাও ছিল অসাধারণ। আমাদের ভালোবাসার গল্পটা ছিল কিছুটা সিনেমার মতো, কিন্তু সেই গল্পের শুরুটা হয়েছিল অন্য একজনকে দিয়ে। তিনি হলেন আমার শ্রদ্ধেয় শাশুড়ি মা রাহিলা বেগম। আমার শাশুড়ি রাহিলা বেগমের সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল ঢাকার এক শপিং মলে। সেদিন আমি আমার ব্যক্তিগত কিছু কাজে সেখানে গিয়েছিলাম। কেনাকাটার এক পর্যায়ে আমি খেয়াল করি একজন মধ্যবয়সী ভদ্রমহিলা কিছু ব্যাগ নিয়ে বেশ সমস্যায় পড়েছেন। আমি নিজে থেকেই এগিয়ে গিয়ে তাকে সাহায্য করি। তিনি আমার ব্যবহারে অত্যন্ত মুগ্ধ হন এবং আমাকে ধন্যবাদ জানান। কথায় কথায় জানতে পারি তার নাম রাহিলা বেগম। তার ব্যক্তিত্ব এবং কথা বলার ভঙ্গি আমাকে দারুণভাবে প্রভাবিত করেছিল। সেদিন আমাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয় এবং তিনি আমাকে তার বাসার ঠিকানা দিয়ে একদিন যাবার জন্য আমন্ত্রণ জানান। প্রাথমিকভাবে আমি কিছুটা ইতস্তত করলেও ওনার আন্তরিকতায় আমি মুগ্ধ হয়েছিলাম। কিছুদিন পর আমি তার দেওয়া ঠিকানায় যাই। সেই দিনটি ছিল আমার জীবনের অন্যতম স্মরণীয় একটি দিন, কারণ সেখানেই আমার প্রথম দেখা হয় মৌমিতার সাথে। রাহিলা বেগমই আমার সাথে তার একমাত্র মেয়ে মৌমিতার পরিচয় করিয়ে দেন। মৌমিতাকে প্রথম দেখাতেই আমার মনে হয়েছিল এই সেই মানুষ যার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম। তার সরল চাহনি আর মায়াবী হাসি আমার হৃদয়ে এক গভীর ছাপ ফেলেছিল। আমি বুঝতে পারছিলাম আমার জীবনের নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে। আমাদের পরিচয় পর্বের পর আমি প্রায়ই তাদের বাসায় যেতাম। ধীরে ধীরে মৌমিতার সাথে আমার বন্ধুত্ব গড়ে ওঠে। আমরা ঘন্টার পর ঘন্টা একসাথে গল্প করতাম, নিজেদের স্বপ্ন, ভালো লাগা, মন্দ লাগা সব কিছু ভাগ করে নিতাম। এই মেলামেশার সূত্র ধরেই আমাদের বন্ধুত্ব ভালোবাসায় রূপ নেয়। রাহিলা বেগমও আমাদের সম্পর্কটাকে শুরু থেকেই সমর্থন দিয়েছিলেন। তিনি ছিলেন একজন বিচক্ষণ এবং আধুনিক মনের মানুষ। তিনি বুঝতে পেরেছিলেন আমরা একে অপরকে কতটা ভালোবাসি। তার সম্মতিতেই আমাদের ভালোবাসা পরিণয়ের দিকে এগিয়ে যায়। অবশেষে দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়। বিয়ের পর আমার মনে হয়েছিল আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। বিয়ের কিছুদিন পর আমাদের সুখের সংসারে একটি নতুন মোড় আসে। মৌমিতা একটি সম্মানজনক স্কলারশিপ পেয়ে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার সুযোগ পায়। এটি তার বহুদিনের স্বপ্ন ছিল। আমি তার স্বপ্নকে সম্মান জানাই এবং তাকে যাওয়ার জন্য উৎসাহিত করি। কিন্তু সে চলে যাওয়ার পর আমার জীবনে এক বিশাল শূন্যতা নেমে আসে। যে বাড়িটা মৌমিতার হাসিতে সবসময় মুখর থাকত, সেই বাড়িটা হুট করেই যেন নীরব হয়ে যায়। আমি প্রচণ্ড একা বোধ করতে শুরু করি। আমার এই কঠিন সময়ে আমার শাশুড়ি মা আমার পাশে এসে দাঁড়ান। তিনি আমাকে সান্ত্বনা দিতেন এবং সবসময় আমার খোঁজ খবর নিতেন। মৌমিতা বিদেশে যাওয়ার পর আমার পৃথিবীটা যেন থমকে গিয়েছিল। আমি দিনের পর দিন মানসিক অবসাদে ভুগতে শুরু করি। কাজকর্মে মন বসে না, রাতের পর রাত ঘুমাতে পারি না। আমার এই অবস্থা দেখে আমার শাশুড়ি মা রাহিলা বেগম ভীষণ চিন্তিত হয়ে পড়েন। তিনি প্রায় প্রতিদিন আমাদের বাসায় আসতেন, আমার জন্য রান্না করে নিয়ে আসতেন এবং আমার সাথে সময় কাটানোর চেষ্টা করতেন। তিনি আমাকে বোঝানোর চেষ্টা করতেন যে মৌমিতা তার ভবিষ্যতের জন্যই বিদেশে গিয়েছে এবং খুব তাড়াতাড়ি ফিরে আসবে। তারই যত্ন আর ভালোবাসা আমাকে সেই কঠিন সময়ে কিছুটা হলেও মানসিক শক্তি জুগিয়েছিল। আমার মনে হতো তিনি যেন আমার একাকিত্ব দূর করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। তিনি প্রায়ই বলতেন, বাবা, আমার মেয়ে তো একটা বিশেষ উদ্দেশ্যেই বিদেশে গিয়েছে, তাতে কি হয়েছে? আমি তো আছি, তোমার যে কোনো প্রয়োজনে আমাকে নিজের মা মনে করে বলবে। তারই কথাগুলো আমাকে আবেগাপ্লুত করত। তিনি আমার প্রতি যে স্নেহ দেখাতেন তা সত্যিই অসাধারণ ছিল। 40 বছর বয়সী মহিলা
যিনি সম্পর্কে আমার শাশুড়ি, তিনি যেন আমার মায়ের অভাব পূরণ করার চেষ্টা করছিলেন। তার এই আন্তরিকতা আমার একাকী জীবনে এক পশলা বৃষ্টির মতো ছিল। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে আমার মনের ভেতর এক অদ্ভুত দ্বিধা তৈরি হতে শুরু করে। আমি লক্ষ্য করি আমার শাশুড়ি মায়ের কিছু আচরণ কেমন যেন ভিন্ন। তিনি মাঝে মাঝে আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকতেন যার অর্থ আমি বুঝতে পারতাম না। তিনি আমার ব্যক্তিগত বিষয়ে মাঝে মাঝে এমনভাবে কথা বলতেন যা আমার কাছে কিছুটা অস্বাভাবিক লাগত। তারই আচরণগুলো আমার বিষণ্ণ মনে এক নতুন চিন্তার সূত্রপাত করতে শুরু করে, যা ধীরে ধীরে আমার মনে তার উদ্দেশ্য নিয়ে এক ধরনের সন্দেহের জন্ম দিতে থাকে। মৌমিতা চলে যাওয়ার পর প্রথম কয়েক সপ্তাহ বেশ স্বাভাবিকভাবেই কেটেছিল। আমি আমার অফিস আর ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করতাম, কিন্তু যতই দিন যাচ্ছিল ওর অভাবটা আমি তত বেশি অনুভব করছিলাম। আমাদের সাজানো গোছানো সংসারটা কেমন যেন প্রাণহীন মনে হতো। সন্ধ্যায় যখন বাড়ি ফিরতাম তখন নিস্তব্ধ ঘরটা আমাকে গ্রাস করত। আমার এই একাকিত্ব দেখে রাহিলা বেগম, আমার শাশুড়ি, আরও বেশি করে আমার খেয়াল রাখা শুরু করেন। প্রথম দিকে তার এই যত্ন আমার ভালোই লাগত। একজন মা হিসেবে তিনি তার মেয়ের অনুপস্থিতিতে জামাইয়ের খেয়াল রাখছেন, এটা ভেবে আমি মনে মনে কৃতজ্ঞ থাকতাম। তিনি প্রতিদিন সকালে ফোন করে আমার খোঁজ নিতেন, দুপুরে খাবার পাঠিয়ে দিতেন এবং সন্ধ্যায় একবারের জন্য হলেও আমাদের বাসায় আসতেন। তিনি প্রায়ই বলতেন, বাবা তুমি একা একা থাকো, ঠিকমতো খাও কি না তার কোনো ঠিক নেই, তাই আমিই তোমার খাবারের ব্যবস্থা করলাম। তার এই আন্তরিকতায় আমি সত্যিই মুগ্ধ ছিলাম। তিনি শুধু আমার খাবারের খেয়ালই রাখতেন না, আমার মানসিক স্বাস্থ্যের দিকেও তার পূর্ণ মনোযোগ ছিল। তিনি আমার সাথে বসে ঘণ্টার পর ঘণ্টা গল্প করতেন, মৌমিতার ছোটবেলার গল্প শোনাতেন আর আমাকে হাসানোর চেষ্টা করতেন। তার এই সঙ্গ আমার একাকিত্ব কিছুটা হলেও লাঘব করত। কিন্তু ধীরে ধীরে আমি লক্ষ্য করতে শুরু করি তার এই যত্ন নেওয়ার ধরনটা কেমন যেন বদলে যাচ্ছে। তিনি এখন শুধু আমার খাবার বা স্বাস্থ্যের খোঁজই নিতেন না, আমার ব্যক্তিগত জীবন নিয়েও অতিরিক্ত আগ্রহ দেখাতে শুরু করেন। আমি কখন অফিস থেকে ফিরছি, কার সাথে কথা বলছি, কোথায় যাচ্ছি, এই সমস্ত বিষয়ে তিনি পুঙ্খানুপুঙ্খ খোঁজ নিতেন। প্রথম দিকে আমি বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিয়েছিলাম, হয়তো তিনি আমার নিরাপত্তার কথা ভেবেই এমনটা করছেন। কিন্তু তার এই অতিরিক্ত কৌতূহল আমার মনে এক ধরনের অস্বস্তির জন্ম দেয়। আমার মনে হতে থাকে তিনি যেন আমার ওপর এক ধরনের নজর রাখছেন। একবার আমি অফিস থেকে ফিরতে একটু দেরি করেছিলাম। সেদিন রাস্তায় প্রচণ্ড যানজট ছিল। বাড়ি ফেরার পর দেখি তিনি বসার ঘরে উদ্বিগ্ন মুখে বসে আছেন। আমাকে দেখা মাত্রই তিনি অস্থিরভাবে বলে ওঠেন, বাবা এত দেরি হলো কেন? আমি কতক্ষণ ধরে চিন্তা করছি, তোমার ফোনও বন্ধ ছিল। আমি তাকে যানজটের কথা বললাম, কিন্তু তার মুখের উদ্বেগের চেয়েও বেশি করে আমার চোখে পড়েছিল তার চোখের এক অচেনা দৃষ্টি বা রহস্যময় চাহনি। সেই চাহনিতে আমি স্নেহের চেয়েও বেশি করে উদ্বেগের ছাপ দেখতে পাই, যা আমার মনে প্রথমবারের মতো সন্দেহের এক শীতল স্রোত বইয়ে দেয়। তার আচরণে আমি এক ধরনের দ্বৈততা খুঁজে পেতে শুরু করি। একদিকে তিনি আমার প্রতি মায়ের মতো স্নেহশীল, আবার অন্যদিকে তার কিছু কর্মকাণ্ড আমার কাছে অত্যন্ত রহস্যময় মনে হতো। তিনি মাঝে মাঝে এমন কিছু কথা বলতেন যার গভীরতা আমি সহজে বুঝতে পারতাম না। যেমন একদিন তিনি আমাকে বললেন, মৌমিতা তো নেই, কিন্তু ওর সংসারটা তো আছে, আর সেই সংসারের সব দায়িত্ব এখন আমার, তোমাকে কোনো কিছুর অভাব বুঝতে দেব না। এই কথাটার মধ্যে যে ঠিক কী ইঙ্গিত ছিল তা আমি বুঝে উঠতে পারছিলাম না। আমার বিষণ্ণ মন তার সহজ সরল কথাগুলোর মধ্যেও ভিন্ন কোনো অর্থ খুঁজতে শুরু করে। আমি মৌমিতার সাথে যখন ভিডিও কলে কথা বলতাম তখন তিনি প্রায়ই আশেপাশে থাকতেন। আমি মৌমিতাকে আমার একাকিত্বের কথা বলতাম, আমার কষ্টের কথা বলতাম, কিন্তু শাশুড়ি মায়ের উপস্থিতিতে আমি সব কিছু খুলে বলতে পারতাম না। আমার মনে হতো তিনি আমাদের ব্যক্তিগত কথোপকথন শোনার চেষ্টা করছেন। এই ভাবনাটা আমাকে আরও বেশি পীড়া দিত।
আমি বুঝতে পারছিলাম না তিনি কি সত্যিই আমার ভালো চাইছেন নাকি তার এই অতিরিক্ত যত্নের পেছনে অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে। আমার মানসিক অবস্থা দিন দিন আরও খারাপ হতে থাকে। একাকিত্ব, বিষণ্ণতা আর তার সাথে যোগ হয় এই নতুন সন্দেহ। আমি রাতের পর রাত জেগে থাকতাম আর ভাবতাম, আমার জীবনে এসব কী হচ্ছে? আমার ভালোবাসার মানুষটা দূরে, আর তার মা আমার সাথে এই অদ্ভুত আচরণ কেন করছেন? আমার মনে হচ্ছিল আমি যেন এক অথৈ সাগরে পড়েছি, যেখান থেকে উদ্ধারের কোনো পথ আমার জানা নেই। আমার শাশুড়ি মায়ের স্নেহপূর্ণ মুখটার আড়ালে তার আসল উদ্দেশ্যটা যেন আমার কাছে ধোঁয়াশাচ্ছন্ন ছিল, যার উদ্দেশ্য আমার কাছে সম্পূর্ণ অজানা এবং ধোঁয়াশাচ্ছন্ন ছিল। গ্রীষ্মের এক উত্তপ্ত রাত। সারাদিন অফিসের খাটুনির পর বাড়ি ফিরেছিলাম প্রচণ্ড ক্লান্ত শরীর নিয়ে। তার উপর লোডশেডিংয়ের কারণে ঘরের ভেতরটা যেন এক জ্বলন্ত উনুনে পরিণত হয়েছিল। আমি রাতের খাবার কোনো রকমে শেষ করে নিজের ঘরে এসে শুয়ে পড়ি, কিন্তু প্রচণ্ড গরমে আমার চোখে ঘুম আসছিল না। আমি বিছানায় এপাশ ওপাশ করছিলাম আর মৌমিতার কথা ভাবছিলাম। ওর সাথে কথা বলার জন্য মনটা ছটফট করছিল, কিন্তু তখন সেখানে গভীর রাত, তাই ওকে বিরক্ত করতে চাইলাম না। চারদিকে নিস্তব্ধতার মধ্যে আমি প্রায় তন্দ্রার জগতে হারিয়ে যাচ্ছিলাম। হঠাৎ আমার মনে হলো আমার ঘরে কেউ একজন আছে। প্রথমে আমি ভেবেছিলাম এটা হয়তো আমার মনের ভুল, কিন্তু কিছুক্ষণ পর আমি স্পষ্ট বুঝতে পারলাম কেউ একজন আমার মাথার কাছে দাঁড়িয়ে আছে এবং একটা মৃদু বাতাসের অনুভূতি আমার মুখে এসে লাগছে। আমি ভয়ে ভয়ে চোখ খুললাম এবং আবছা অন্ধকারে যে অবয়বটি দেখতে পেলাম তাতে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমার শাশুড়ি মা রাহিলা বেগম আমার মাথার পাশে দাঁড়িয়ে একটি হাত পাখা দিয়ে আমাকে বাতাস করছেন। তার মুখে কোনো কথা নেই, চোখে এক গভীর এবং স্থির দৃষ্টি। আমি চমকে উঠে বললাম, আমাজান, আপনি এখানে এই অসময়ে? আমার গলার স্বরে স্পষ্টতই বিস্ময় এবং কিছুটা ভয় ফুটে উঠেছিল। তিনি শান্তভাবে উত্তর দিলেন, বাবা, আজ প্রচণ্ড গরম পড়েছে আর বিদ্যুৎও নেই। তুমি সারাদিন পরিশ্রম করে এসেছ, গরমে ঘুমাতে পারছ না, তাই ভাবলাম তোমাকে একটু বাতাস করে দিই। তার উত্তরটা খুবই স্বাভাবিক এবং স্নেহপূর্ণ ছিল, কিন্তু এই গভীর রাতে আমার ব্যক্তিগত ঘরে তার এই উপস্থিতি আমার কাছে একেবারেই স্বাভাবিক মনে হয়নি। আমার মনে হচ্ছিল এটা শুধু বাতাস করার উদ্দেশ্যে আসা নয়, এর পেছনে অন্য কোনো কারণ আছে। তার এই আচরণে আমার অস্বস্তি চরমে পৌঁছায়। আমি তাকে বললাম, না না, এর কোনো দরকার ছিল না, আমি ঠিক আছি, আপনি বরং গিয়ে বিশ্রাম করুন। কিন্তু তিনি আমার কথায় কর্ণপাত না করে আগের মতোই বাতাস করতে থাকেন। আমি আর কি বলবো বুঝতে পারছিলাম না। আমি চোখ বন্ধ করে ঘুমানোর ভান করলাম, কিন্তু আমার সমস্ত স্নায়ু সজাগ ছিল। আমার মনে হচ্ছিল আমি যেন এক ফাঁদে আটকা পড়েছি। তার উপস্থিতি আমার ব্যক্তিগত স্থানে এক শীতল হস্তক্ষেপের মতো মনে হচ্ছিল, যা আমাকে আরও বেশি সন্দিহান করে তুলছিল। এই ঘটনার পর থেকে আমি তাকে এড়িয়ে চলতে শুরু করি। আমি ইচ্ছে করে অফিস থেকে দেরি করে ফিরতাম, যাতে তার সাথে আমার দেখা না হয়। আমি তার ফোন ধরাও কমিয়ে দিই। কিন্তু আমার এই পরিবর্তনটা তিনি ঠিকই লক্ষ্য করেন। তিনি আমার এড়িয়ে চলাটাকে আমার একাকিত্বের বহিঃপ্রকাশ হিসেবে ধরে নেন এবং আমার প্রতি তার যত্ন আরও বাড়িয়ে দেন। তিনি এখন আমার জন্য শুধু খাবারই নিয়ে আসতেন না, আমার কাপড় চোপড় গুছিয়ে দেওয়া, আমার ঘর পরিষ্কার করা, এই সমস্ত কাজও তিনি নিজ হাতে করতে শুরু করেন। তার এই কাজগুলো আমার কাছে সাহায্যের চেয়ে বেশি হস্তক্ষেপ মনে হতে থাকে। একদিন আমি অফিস থেকে ফিরে দেখি তিনি আমার পড়ার টেবিলটা নতুন করে সাজিয়ে রেখেছেন। আমার বইপত্র, ডায়েরি, ব্যক্তিগত কাগজপত্র সব কিছু তিনি নিজের মতো করে গুছিয়ে রেখেছেন। এইটা দেখে আমার মাথা গরম হয়ে যায়। আমার ব্যক্তিগত জিনিসপত্রে অন্য কেউ হাত দিক, এইটা আমি কখনোই পছন্দ করি না। আমার মনে হলো তিনি শুধু আমার জীবনের উপরই নয়, আমার ব্যক্তিগত জিনিসপত্রের উপরও তার অধিকার প্রতিষ্ঠা করতে চাইছেন। আমি সেদিন নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারিনি। আমি তাকে কিছুটা কঠোর স্বরেই বলেছিলাম, আম্মাজান, আমার জিনিসপত্রগুলো যেমন ছিল তেমনই ভালো ছিল।
আপনার এগুলো গোছানোর কোনো দরকার ছিল না। আমার কথায় তিনি স্পষ্টতই কষ্ট পান। তার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। তিনি ধরা গলায় বলেন, বাবা, আমি তো শুধু তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম। তোমার ঘরটা অগোছালো ছিল, তাই ভাবলাম গুছিয়ে দিই। তার চোখের কোণে আমি জলের আভাস দেখতে পাই, কিন্তু আমার সন্দিহান মন তার এই কষ্ট পাওয়াটাকেও এক ধরনের অভিনয় বলে ধরে নেয়। আমার মনে হচ্ছিল তিনি আমাকে মানসিকভাবে দুর্বল করে আমার উপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। তিনি আমাকে বোঝাতে চাইছেন যে তাকে ছাড়া আমি অচল। মৌমিতার অনুপস্থিতিতে তিনিই আমার জীবনের একমাত্র অবলম্বন। তার এই উদ্দেশ্যমূলক আচরণ আমার মনকে বিষিয়ে তুলছিল। ভালোবাসা এবং স্নেহের আড়ালে আমি এক গভীর অস্বস্তির গন্ধ পাচ্ছিলাম, যা আমাকে প্রতি মুহূর্তে অস্থির করে রাখছিল। আমার শাশুড়ি, যিনি একসময় আমার কাছে মায়ের মতো শ্রদ্ধার পাত্রী ছিলেন, তিনি ধীরে ধীরে আমার কাছে এক অচেনা এবং রহস্যময় ব্যক্তিত্বে পরিণত হচ্ছিলেন। আমার মানসিক অবস্থা যখন এমন জটিল পর্যায়ে, ঠিক তখনই আমাদের বাসায় আমার এক দূরসম্পর্কের চাচা রশিদ সাহেব বেড়াতে এলেন। রশিদ চাচা একজন খুবই আমুদে এবং মিশুক প্রকৃতির মানুষ, কিন্তু তার একটা বড় সমস্যা হল তিনি অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে খুব ভালোবাসেন। তিনি আমার বাবার বন্ধু হওয়ায় আমি তাকে যথেষ্ট সম্মান করতাম। তিনি আমাদের বাসায় এসে আমার শাশুড়ি মায়ের এত যত্ন আত্মি দেখে যার পর নাই মুগ্ধ হলেন। তিনি বারবার আমার শাশুড়ি মায়ের প্রশংসা করতে লাগলেন এবং আমাকে বলতে লাগলেন যে আমি কতটা ভাগ্যবান যে এমন একজন শাশুড়ি পেয়েছি। রশিদ চাচা আমাদের বাসায় 2 দিন ছিলেন। এই 2 দিনে তিনি আমার এবং আমার শাশুড়ি মায়ের সম্পর্কটা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেন। আমার শাশুড়ি মা তার সামনে আমার প্রতি আরও বেশি যত্নশীল হয়ে ওঠেন। তিনি চাচার সামনে এমনভাবে আমার খেয়াল রাখছিলেন যেন আমি এক অবুঝ শিশু আর তিনি আমার একমাত্র অভিভাবক। চাচার সামনে তিনি আমাকে নিজ হাতে খাইয়ে দেওয়ারও চেষ্টা করেন, যা আমার জন্য অত্যন্ত বিব্রতকর একটি পরিস্থিতি তৈরি করে। আমি কোনো মতে সেই পরিস্থিতি সামাল দিই, কিন্তু আমার ভেতরের অস্বস্তিটা ক্রমেই বাড়ছিল। যাওয়ার দিন রশিদ চাচা আমাকে একা পেয়ে আমার কাঁধে হাত রেখে বললেন, বদিউল, তোর ভাগ্য দেখে আমার হিমসে হচ্ছে। এমন শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। তোর শাশুড়ি তোকে যেভাবে আগলে রেখেছে, আজকালকার দিনে নিজের মাও হয়তো এতটা করে না। আমি তার কথায় একটা সৌজন্যমূলক হাসি দিলাম, কিন্তু এরপর তিনি যে কথাটা বললেন তা আমার মনের ভেতরে থাকা সন্দেহের আগুনে ঘি ঢেলে দিল। তিনি মুচকি হেসে বললেন, তোর শাশুড়ি যেভাবে তোর যত্ন নিচ্ছে তাতে তো মমিতার আর দেশে ফেরার দরকারই নেই। মনে হচ্ছে তিনি তোকে এতটাই আগলে রেখেছেন যে মমিতার অভাবই বুঝতে দিচ্ছেন না। চাচার এই কথাটা হয়তো নিছকই রসিকতা ছিল, কিন্তু আমার বিষণ্ণ এবং সন্দিহান মন এই কথার মধ্যে এক গভীর এবং অস্বস্তিকর ইঙ্গিত খুঁজে পায়। আমার মনে হতে থাকে রশিদ চাচাও হয়তো আমার এবং আমার শাশুড়ির সম্পর্কটাকে স্বাভাবিক চোখে দেখছেন না। তিনি হয়তো এমন কিছু আজ করতে পেরেছেন যা আমি এতদিন ধরে সন্দেহ করে আসছি। তাঁরই মন্তব্য আমার চিন্তার জগৎকে পুরোপুরি ওলটপালট করে দেয়। চাচার চলে যাবার পর আমি ঘরে দরজা বন্ধ করে বসে থাকি। আমার মাথায় তার কথাগুলো ঘুরপাক খেতে থাকে। আমার মনে হতে থাকে আমার শাশুড়ি মায়ের এই অতিরিক্ত যত্নের পেছনে সত্যিই কোনো ভিন্ন উদ্দেশ্য আছে। তিনি হয়তো চাইছেন আমি যেন তার প্রতি এতটাই নির্ভরশীল হয়ে পড়ি যে মৌমিতা ফিরে এলেও আমাদের সম্পর্কটা আর আগের মতো স্বাভাবিক না থাকে। এই ভাবনাটা আমার কাছে অশোভনীয় মনে হতে থাকে। আমি আমার স্ত্রী এবং তার মায়ের দ্বারা প্রতারিত হচ্ছি, এই ভাবনা আমাকে মানসিকভাবে প্রায় পঙ্গু করে ফেলে। আমি সিদ্ধান্ত নিই যে আমি আমার শাশুড়ির সাথে সরাসরি কথা বলবো। আমি তাকে জানিয়ে দেব যে তার এই অতিরিক্ত যত্ন আমার আর প্রয়োজন নেই। আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারবো। কিন্তু যখনই আমি তার মুখোমুখি হতাম, তার সেই সরল এবং স্নেহপূর্ণ মুখটা দেখে আমার সব সাহস হারিয়ে যেত। আমি কিছুতেই তাকে আমার মনের সন্দেহের কথা বলতে পারতাম না। আমার মনে হতো যদি আমার সন্দেহটা ভুল প্রমাণিত হয় তাহলে আমি তার কাছে মুখ দেখাতে পারবো না। এই দ্বিধা আর অন্তর্দ্বন্দ্ব আমাকে আরও বেশি একা করে তোলে। আমি মৌমিতার সাথে কথা বলার চেষ্টা করি। আমি ওকে আকারে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করি যে তার মা আমার জীবনে অতিরিক্ত হস্তক্ষেপ করছেন,
কিন্তু মৌমিতা আমার কথাটাকে গুরুত্ব দেয় না। সে বরং আমাকে বলে, মা তোমাকে ভালোবাসেন বলেই তোমার এত খেয়াল রাখেন, তুমি একা আছো তাই তিনি চিন্তা করেন, তুমি বিষয়টাকে এত জটিলভাবে ভাবছ কেন? মৌমিতার এই উত্তর আমাকে আরও বেশি হতাশ করে। আমার মনে হয় সে কিছুই বুঝতে পারছে না। আমার পৃথিবীটা যেন ধীরে ধীরে আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছিল। আমার ভালোবাসা, আমার বিশ্বাস সব কিছুই যেন এক গভীর অস্বস্তির জালে আটকে পড়ছিল। আমি কাকে বিশ্বাস করব আর কাকেই বা অবিশ্বাস করব, আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমার শাশুড়ি মায়ের প্রতি আমার মনের যেটুকু শ্রদ্ধা অবশিষ্ট ছিল, রশিদ চাচার সেই একটি কথায় তা প্রায় নিঃশেষ হয়ে যায়। আমি তাকে এখন একজন স্নেহময়ী মা হিসেবে নয়, বরং একজন চতুর এবং উদ্দেশ্যপ্রণোদিত মহিলা হিসেবে দেখতে শুরু করি, যার প্রতিটি কাজের পেছনেই কোনো না কোনো গোপন উদ্দেশ্য লুকিয়ে আছে। রশিদ চাচার সেই মন্তব্যের পর থেকে আমি আমার শাশুড়ি মায়ের প্রতিটি পদক্ষেপকে সন্দেহের চোখে দেখতে শুরু করি। তার সাধারণ কথা বা কাজকেও আমার কাছে অস্বাভাবিক এবং উদ্দেশ্যমূলক মনে হতে থাকে। আমি তার সাথে দূরত্ব বজায় রাখার জন্য সব ধরনের চেষ্টা করতে থাকি, কিন্তু তিনি যেন আমার এই পরিবর্তনটা বুঝতে পেরে আমার আরও কাছাকাছি আসার চেষ্টা করতে থাকেন। তার এই আচরণ আমার সন্দেহকে আরও ঘনীভূত করে তোলে। আমার মনে হতে থাকে আমি যত দূরে সরতে চাইছি, তিনি যেন ততই আমাকে তার মায়ার জালে আটকাতে চাইছেন। একদিন আমি অফিস থেকে বাড়ি ফিরে আমার শোবার ঘরে ঢুকে অবাক হয়ে যাই। আমার ঘরের আসবাবপত্র নতুন করে সাজানো হয়েছে। আমার বিছানার চাদর, জানালার পর্দা সবকিছু বদলে ফেলা হয়েছে। যে জিনিসগুলো আমি এবং মৌমিতা একসাথে কিনেছিলাম, তার অনেক কিছুই সেখানে নেই। তার জায়গায় নতুন সব জিনিস শোভা পাচ্ছে। আমার বুকটা ধক করে ওঠে। আমার মনে হয় এই ঘরটা থেকে শুধু মৌমিতার স্মৃতি নয়, তার অস্তিত্বকেই যেন মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকি। কিছুক্ষণ পর আমার শাশুড়ি মা 1 কাপ চা নিয়ে আমার ঘরে ঢোকেন। তার মুখে এক গাল হাসি। তিনি হাসি মুখে বলেন, দেখো তো বাবা, ঘরটা কেমন লাগছে? অনেকদিন ধরে একরকম দেখতে দেখতে তোমার হয়তো একঘেয়ে লাগছিল, তাই ভাবলাম একটু নতুন করে সাজিয়ে দিই, তোমার মনটাও ভালো লাগবে। তার এই কথায় আমার সারা শরীর রাগে ডি ডি করে ওঠে। আমার মন ভালো করার নামে তিনি আমার ব্যক্তিগত স্থান এবং আমার স্ত্রীর স্মৃতিচিহ্ন মুছে ফেলছেন। আমার মনে হয় এর চেয়ে বড় অপমান আর হতে পারে না। আমি কোনো মতে আমার রাগ সংবরণ করে নিচু গলায় বলি, এসব করার আগে আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেননি? আমার গলার স্বরে যে শীতলতা ছিল তা তিনি সম্ভবত বুঝতে পারেন। তার মুখের হাসিটা মিলিয়ে যায়। তিনি কিছুটা অপ্রস্তুত হয়ে বলেন, আমি তো তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম এটা দেখলে তুমি খুশি হবে। তার এই কৈফিয়ত আমার কাছে আরও বেশি বিরক্তিকর মনে হয়। আমার মনে হতে থাকে তিনি আমার উপর তার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার জন্য সারপ্রাইজের মতো শব্দ ব্যবহার করছেন। সেই রাতটা আমার জন্য ছিল বিভীষিকাময়। আমি কিছুতেই ঘুমাতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল এই ঘরটা আর আমার নেই। এখানে প্রতিটি জিনিস আমার শাশুড়ি মায়ের পছন্দ অনুযায়ী সাজানো। এখানে মৌমিতার কোনো চিহ্ন নেই। আমার মনে হতে থাকে তিনি ধীরে ধীরে আমার জীবন থেকে মৌমিতার অস্তিত্বকে সরিয়ে দিয়ে নিজের অস্তিত্বকে প্রতিষ্ঠা করতে চাইছেন। এই ভয়ঙ্কর ভাবনাটা আমার সমস্ত সত্তাকে নাড়িয়ে দেয়। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি তিনি আমার জন্য নাস্তা তৈরি করে অপেক্ষা করছেন। শুধু তাই নয়, তিনি আমার অফিসের পোশাকও ইস্ত্রি করে বিছানার উপর গুছিয়ে রেখেছেন। তার এই আচরণ আমার কাছে আর যত্ন মনে হয় না, বরং আমার কাছে এটাকে এক ধরনের মানসিক চাপ মনে হতে থাকে। তিনি আমাকে বোঝানোর চেষ্টা করছেন যে আমি কতটা অসহায় এবং তাকে ছাড়া আমার জীবনটা কতটা অসম্পূর্ণ। আমি সেদিন তার সাথে কোনো কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে যাই। আমার মন বিদ্রোহ করছিল। আমি বুঝতে পারছিলাম এভাবে আর চলতে পারে না, আমাকে এর একটা বিহিত করতেই হবে। আমি সিদ্ধান্ত নেই যে আমি এই বাসা ছেড়ে অন্য কোথাও চলে যাব। মৌমিতা ফিরে এলে তখন দেখা যাবে, কিন্তু আপাতত আমার এই দমবন্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দরকার। আমি আমার এক বন্ধুর সাথে কথা বলি এবং একটা ছোট বাসা ভাড়া নেয়ার ব্যবস্থা করি। আমি মনে মনে পরিকল্পনা করি যে আগামী সপ্তাহেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব।
এই সিদ্ধান্তটা নেয়ার পর আমি কিছুটা মানসিক শান্তি অনুভব করি। আমার মনে হয় আমি অবশেষে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারছি। আমি আমার শাশুড়ি মায়ের প্রভাব থেকে নিজেকে মুক্ত করার জন্য প্রথম পদক্ষেপটা নিতে চলেছি। কিন্তু আমি জানতাম না যে আমার এই সিদ্ধান্ত আমার জীবনের গল্পকে আরও এক নতুন এবং জটিল মোড়ের দিকে ঠেলে দেবে, যেখানে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করা আমার জন্য আরও কঠিন হয়ে পড়বে। বাড়ি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা আমার মনে এক ধরনের শক্তি এনে দিয়েছিল। আমি বুঝতে পারছিলাম আমার মানসিক স্বাস্থ্যের জন্য এই পদক্ষেপটা নেওয়া অত্যন্ত জরুরি। আমি আমার শাশুড়ির সাথে সরাসরি সংঘাত এড়িয়ে চলতে চেয়েছিলাম, তাই আমি তাকে কিছু না জানিয়েই চলে যাওয়ার পরিকল্পনা করি। আমি আমার অফিসের কাজের অজুহাতে ধীরে ধীরে আমার প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে শুরু করি। আমার মনে হচ্ছিল আমি যেন এক কারাগার থেকে পালানোর প্রস্তুতি নিচ্ছি। এই অনুভূতিটা একই সাথে বেদনাদায়ক এবং মুক্তিদায়ক ছিল। আমার এই নীরব প্রস্তুতি পর্ব চলার সময় আমি লক্ষ্য করি আমার শাশুড়িমা যেন আরও বেশি অস্থির হয়ে উঠেছেন। তিনি হয়তো আমার আচরণে কোনো পরিবর্তন আঁচ করতে পেরেছিলেন। তিনি এখন আগের চেয়েও বেশি করে আমার আশেপাশে থাকার চেষ্টা করতেন। তার চোখ মুখে আমি এক ধরনের ভয় বা উদ্বেগ দেখতে পেতাম, যা আমার কাছে আরও বেশি রহস্যময় মনে হতো। আমার মনে হতো তিনি হয়তো বুঝতে পেরেছেন যে আমি তাকে এড়িয়ে চলছি, তাই তিনি আমার সাথে সম্পর্ক বজায় রাখার জন্য শেষ চেষ্টা করছেন। একদিন সন্ধ্যায় আমি যখন অফিস থেকে ফিরি, তখন তিনি আমার পথ আটকে দাঁড়ান। তার মুখটা ভীষণ গম্ভীর ছিল। তিনি সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে বলেন, বাবা, আমি কি কোনো ভুল করেছি? তুমি কয়েকদিন ধরে আমার সাথে ঠিকমতো কথা বলছো না, আমাকে এড়িয়ে চলছ। তোমার কি কোনো কিছু নিয়ে সমস্যা হচ্ছে? আমাকে খুলে বলো। তার এই সরাসরি প্রশ্নে আমি কিছুটা অপ্রস্তুত হয়ে যাই। আমি কি উত্তর দেব ভেবে পাচ্ছিলাম না। আমি যদি সত্যিটা বলি তাহলে একটা বিশ্রী পরিস্থিতি তৈরি হবে। আমি কোনো মতে নিজেকে সামলে নিয়ে বললাম, না আমনাজান, তেমন কিছু না। অফিসের কাজে একটু বেশি চাপ যাচ্ছে, তাই হয়তো কিছুটা অন্যমনস্ক থাকি। আমার এই দুর্বল অজুহাতটা যে তার কাছে বিশ্বাসযোগ্য হয়নি, তা আমি তার মুখের ভাব দেখেই বুঝতে পারছিলাম। তিনি এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেখো বাবা, আমি তোমার মা না হতে পারি, কিন্তু আমি মৌমিতার মা। মৌমিতা যাওয়ার আগে তোমার সমস্ত দায়িত্ব আমার উপর দিয়ে গেছে। আমি শুধু আমার মেয়ের আমানত রক্ষা করছি। তোমার কোনো কষ্ট হলে সেটা আমারই ব্যর্থতা। তার মেয়ের আমানত রক্ষা করছি কথাটি আমার কানে অন্যভাবে বাজে। আমার সন্দিহান মন এর মধ্যে এক গভীর অর্থ খুঁজে পায়। আমানত বলতে তিনি কি আমাকে বোঝাচ্ছেন? আমি কি কোনো বস্তু যে আমাকে রক্ষা করতে হবে? আমার মনে হয় তিনি আমাকে তার অধীনস্থ হিসেবে দেখছেন এবং আমার উপর তার অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। তার এই কথা আমার আত্মসম্মানে প্রচণ্ড আঘাত করে। আমি বুঝতে পারি আমার বাড়ি ছেড়ে দেবার সিদ্ধান্তটা একেবারেই সঠিক। আমার এই মানসিক টানাপড়নের মধ্যেই একদিন আমি মৌমিতার সাথে কথা বলি। আমি ওকে আমার বাসা পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানাই। আমি ওকে বলি যে এই বাসায় আমি আর মানসিকভাবে শান্তি পাচ্ছি না। মৌমিতা আমার কথা শুনে প্রচণ্ড অবাক হয়। সে আমাকে অনেক বোঝানোর চেষ্টা করে। সে বলে, বদিউল, তুমি এমন কেন করছো? মা তোমাকে নিজের ছেলের মতো ভালোবাসেন। তুমি চলে গেলে তিনি ভীষণ কষ্ট পাবেন। প্লিজ, তুমি এমন কিছু করো না। মৌমিতার এই প্রতিক্রিয়া আমার কাছে অপ্রত্যাশিত ছিল। আমার মনে হয় মৌমিতা তার মায়ের পক্ষেই কথা বলছে। সে হয়তো জানেই না তার মা আমার সাথে কী ধরনের মানসিক খেলা খেলছেন। এই ভাবনাটা আমাকে প্রচণ্ড কষ্ট দেয়। আমার মনে হয় আমি এই লড়াইয়ে একেবারেই একা। আমার স্ত্রীও আমার পাশে নেই। আমার ভালোবাসার মানুষগুলোই যেন আমার বিরুদ্ধে একজোট হয়েছে। এই ঘটনার পর আমার মন থেকে শেষ দ্বিধাটুকুও চলে যায়। আমি সিদ্ধান্ত নিই আর এক মুহূর্ত আমি এই বাড়িতে থাকব না। আমি আমার বন্ধুকে ফোন করে জানিয়ে দিই যে আমি আগামী পরশুই নতুন বাসায় উঠব। আমার মনে এক ধরনের জেদ কাজ করছিল। আমি সবাইকে দেখিয়ে দিতে চেয়েছিলাম যে আমি দুর্বল নই, আমি কারও করুণার পাত্র নই। আমি নিজের জীবন নিজের মতো করে চালাতে সক্ষম।
কিন্তু আমি তখনও বুঝতে পারিনি যে আমার এই জেদ এবং ভুল বোঝাবুঝি আমাকে এমন এক সত্যের মুখোমুখি করতে চলেছে যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বাড়ি ছাড়ার আগের দিনটা ছিল আমার জন্য অত্যন্ত ঘটনাবহুল এবং মানসিক চাপের। আমি অফিস থেকে ছুটি নিয়েছিলাম আমার জিনিসপত্র গোছানোর জন্য। আমি চাইছিলাম আমার শাশুড়ি মা বাড়িতে না থাকার সময় আমার কাজটা সেরে ফেলতে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। আমি জানতাম তিনি প্রতিদিনের মধ্যে সকালেও একবার আসবেন, তারপর হয়তো কিছুক্ষণের জন্য বাইরে যাবেন। আমি সেই সুযোগটারই অপেক্ষা করছিলাম। সকাল 10টা নাগাদ তিনি এলেন। তার হাতে ছিল আমার পছন্দের নাস্তার বাটি। কিন্তু আমি তার দিকে না তাকিয়েই বললাম, আমার খিদে নেই। আমার এই রুক্ষ আচরণে তিনি যে কষ্ট পেলেন তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল। তিনি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে বললেন, ঠিক আছে, আমি খাবারটা টেবিলে রেখে যাচ্ছি, খিদে পেলে খেয়ে নিও। তারপর তিনি আর কোনো কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। তার চলে যাওয়ার ভঙ্গিটা আমার কাছে কিছুটা অস্বাভাবিক মনে হলেও আমি বিষয়টাকে তেমন গুরুত্ব দিইনি। তিনি চলে যাওয়ার পরেই আমি আমার কাজ শুরু করি। আমি আমার জামাকাপড়, বইপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস একটা বড় স্যুটকেসে ভরতে থাকি। গোছানোর এক পর্যায়ে আমার চোখ পড়ে আমার ওয়ার্ড্রোবের ওপরের তাকে রাখা একটা পুরনো বাক্সের দিকে। ওই বাক্সটাতে আমার এবং মৌমিতার অনেক পুরনো স্মৃতিচিহ্ন ছিল। আমাদের প্রথম চিঠিপত্র, কিছু ছবি, ছোটখাটো উপহার। আমি বাক্সটা নামানোর জন্য টুল নিয়ে আসি। বাক্সটা নামাতে গিয়ে আমি লক্ষ্য করি এর পাশে রাখা আমার একটা ছোট ট্রাঙ্ক, যেখানে আমার বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল, সেটা নেই। আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। আমি পুরো ওয়ার্ড্রোব, খাটের নিচে, ঘরের প্রতিটি কোণ তন্ন তন্ন করে খুঁজি, কিন্তু ট্রাঙ্কটার কোনো খোঁজ পাই না। আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। ওই কাগজগুলো আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। ওগুলো ছাড়া আমি কার্যত অচল। আমার হঠাৎ মনে হয় এই কাজটা আমার শাশুড়ি মা ছাড়া আর কারো পক্ষে করা সম্ভব নয়। তিনি নিশ্চয়ই আমার যাওয়ার পরিকল্পনাটা আজ করতে পেরে আমাকে আটকানোর জন্য আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা লুকিয়ে ফেলেছেন। এই ভাবনাটা মাথায় আসতেই আমার সমস্ত শরীর ক্রোধে জ্বলে ওঠে। আমার মনে হতে থাকে এই মহিলা স্নেহের মুখোশের আড়ালে এক ভয়ঙ্কর মানুষ। তিনি আমাকে তার নিয়ন্ত্রণে রাখতে চান এবং এর জন্য তিনি যে কোনো পর্যায়ে নামতে পারেন। আমার আর কোনো সন্দেহ থাকে না যে তার উদ্দেশ্য অত্যন্ত অসৎ। আমি সিদ্ধান্ত নিই যে আমি আর এক মুহূর্তও অপেক্ষা করব না। আমি এক্ষুনি তার মুখোমুখি হব এবং আমার কাগজপত্রের ব্যাপারে তাকে সরাসরি জিজ্ঞেস করব। আমি যখন চরম উত্তেজনায় ঘর থেকে বের হতে যাব, ঠিক তখনই বসার ঘর থেকে একটা মৃদু আওয়াজ আমার কানে আসে। আমি কিছুটা অবাক হই, কারণ আমি ভেবেছিলাম বাড়িতে আমি একা। আমি সাবধানে বসার ঘরের দিকে এগিয়ে যাই এবং দরজার আড়াল থেকে উঁকি দিই। আমি দেখি আমার শাশুড়ি মা সোফায় বসে আছেন এবং তিনি ফোনে কারোর সাথে কথা বলছেন। তিনি কখন আবার বাড়িতে ঢুকলেন আমি তো টেরও পাইনি। আমি তার কথা শোনার জন্য কান পাতি। ফোনের ওপাশ থেকে কে কথা বলছে তা আমি শুনতে পাচ্ছিলাম না, কিন্তু আমার শাশুড়ির কথাগুলো আমার কানে স্পষ্ট আসছিল। তিনি ধরা গলায় বলছিলেন, না, আমি ওকে এখনো কিছু বলতে পারিনি, ও আমাকে ভীষণ ভুল বুঝছে। ও ভাবছে আমি ওর জীবনে হস্তক্ষেপ করছি। কিছুক্ষণ চুপ থেকে তিনি আবার বলেন, আমি ওর কাগজপত্রগুলো একজন আইনজীবীর কাছে নিয়ে এসেছিলাম। মৌমিতার স্কলারশিপের জন্য কিছু পারিবারিক কাগজপত্র সত্যায়িত করার দরকার ছিল। আমি ওকে না জানিয়েই কাজটা করতে চেয়েছিলাম। ভেবেছিলাম ওকে একটা সারপ্রাইজ দেব, কিন্তু এখন সব কিছুই উলুটো হয়ে যাচ্ছে। তার কথাগুলো শুনে আমি যেন স্থির হয়ে যাই। এরপর তিনি যা বললেন তা আমার পায়ের তলার মাটি সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তিনি বলতে থাকেন, ওর মানসিক অবস্থা একেবারেই ভালো নেই, ও প্রচণ্ড বিষণ্ণতায় ভুগছে। আমি একজন ভালো মনোরোগ বিশেষজ্ঞের সাথেও কথা বলেছি, তার অ্যাপয়েন্টমেন্টও নেওয়া আছে, কিন্তু ওকে কিভাবে সেখানে নিয়ে যাব আমি কিছুই বুঝতে পারছি না। আমার ভয় হয় আমি আমার মেয়েটার সংসারটা হয়তো বাঁচাতে পারবো না। এই কথাগুলো বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়েন। আমার সারা শরীর অসাড় হয়ে আসে, আমার মাথা ঘুরতে থাকে। আমি কি শুনছি এসব?
তাহলে আমার সার্টিফিকেট গায়েব হওয়ার কারণ এটা? তিনি আমার ভালোর জন্যই এসব করছিলেন, আর আমি তাকে কি না কি ভেবেছি। আমার এতদিনের সন্দেহ, এতদিনের অবিশ্বাস সবকিছু কি তাহলে আমার মনের ভুল, আমার অসুস্থ মস্তিষ্কের বিকৃত কল্পনা? আমি দরজার আড়ালে দাঁড়িয়ে কাঁপতে থাকি। আমার মনে হতে থাকে আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে চলেছি। আমি একজন দেবীতুল্য মানুষকে ভুল বুঝে তাকে চরম অপমান করেছি। আমার শাশুড়ি মায়ের ভোনালাপ শোনার পর আমি আর স্থির থাকতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমার এতদিনের গড়ে তোলা সন্দেহের প্রাসাদটা এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেছে। আমি অপরাধবোধে কুঁকড়ে যাচ্ছিলাম। যে মানুষটা আমার ভালোর জন্য, আমার ভবিষ্যতের জন্য, আমার স্ত্রী স্বপ্নের জন্য নীরবে এত কিছু করে যাচ্ছিলেন, আমি তাকেই প্রতি পদে পদে ভুল বুঝেছি, অপমান করেছি। আমার নিজের প্রতি প্রচণ্ড ঘৃণা হতে থাকে। আমি কাঁপতে কাঁপতে বসার ঘরে প্রবেশ করি। আমাকে হঠাৎ করে সেখানে দেখে আমার শাশুড়িমা চমকে ওঠেন। তিনি দ্রুত চোখের জল মুছে ফোনটা রেখে দেন। তার মুখে ছিল ভয় এবং বিব্রতকর অবস্থার ছাপ। তিনি হয়তো ভেবেছিলেন আমি তার সব কথা শুনে ফেলেছি। আমি তার সামনে গিয়ে দাঁড়াই, কিন্তু আমার মুখ দিয়ে কোনো কথা বের হয় না। আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে। আমি তার পায়ের কাছে বসে পড়ি এবং কান্নায় ভেঙে পড়ি। আমি শুধু বলতে পারি, আম্মা জান, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে ভুল বুঝেছি। আমার এই আকস্মিক পরিবর্তনে তিনি হতভম্ব হয়ে যান। তিনি আমাকে ধরে ওঠানোর চেষ্টা করতে করতে বলেন, বাবা, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? ওঠো, ওঠো। কিন্তু আমি তার পা ছাড়ি না। আমি কাঁদতে কাঁদতেই তাকে সব কিছু খুলে বলি। আমার মনের সন্দেহের কথা, রশিদ চাচার সেই মন্তব্যের কথা, আমার বাড়ি ছেড়ে দেওয়ার পরিকল্পনার কথা। আমি তাকে বলি কিভাবে আমি তার প্রতিটি নিঃস্বার্থ কাজকে আমার অসুস্থ মন দিয়ে বিচার করেছি এবং সেগুলোকে ষড়যন্ত্র ভেবেছি। আমার কথা শুনে তিনি কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকেন। তারপর তিনি এক দীর্ঘশ্বাস ফেলে আমার মাথায় হাত রাখেন। তার চোখেও জল। তিনি স্নিগ্ধ গলায় বলেন, বাবা, আমি জানতাম তুমি কষ্ট পাচ্ছ। মৌমিতা চলে যাওয়ার পর তুমি যে কতটা একা হয়ে গিয়েছিলে তা আমি একজন মা হিসেবে বুঝতে পারছিলাম। আমি শুধু চেয়েছিলাম আমার মেয়ের অনুপস্থিতিতে তোমার যেন কোনো কষ্ট না হয়। আমার কোনো ছেলে নেই, আমি তোমাকে নিজের ছেলের মতোই দেখি। আমি চেয়েছিলাম তুমি আমাকে নিজের মা ভাবো, কিন্তু আমি হয়তো আমার ভালোবাসার প্রকাশটা ঠিকভাবে করতে পারিনি, তাই তুমি আমাকে ভুল বুঝেছ। তিনি তখন আমাকে সব কিছু বিস্তারিতভাবে খুলে বলেন। তিনি বলেন কিভাবে মৌমিতা ফোন করে আমার বিষণ্ণতার কথা তাকে জানিয়েছিল এবং কান্নাকাটি করেছিল। মৌমিতাই তাকে অনুরোধ করেছিল যেভাবেই হোক আমাকে সঙ্গ দেওয়ার জন্য এবং আমাকে এই অবস্থা থেকে বের করে আনার জন্য। তিনি আমার ঘর সাজিয়েছিলেন, কারণ তিনি এক মনোবিদের পরামর্শে জেনেছিলেন যে পারিপার্শ্বিক পরিবর্তনে অনেক সময় মানসিক অবস্থার উন্নতি হয়। আমার সার্টিফিকেটগুলো তিনি সত্যিই মৌমিতার কাগজপত্রের প্রয়োজনে আইনজীবীর কাছে নিয়ে গিয়েছিলেন, যাতে ওকে কোনো সমস্যায় পড়তে না হয়। তার প্রতিটি কথা আমার বুকের ভেতরের জমাট বাঁধা সন্দেহের বরফকে গলিয়ে দিচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমার একাকিত্ব এবং বিষণ্ণতা আমার চিন্তাভাবনাকে কতটা বিকৃত করে দিয়েছিল। আমি একজন নিঃস্বার্থ, স্নেহময়ী মানুষকে আমার সন্দেহের কাঠগড়ায় দাঁড় করিয়েছিলাম, যে মানুষটা আমার এবং আমার স্ত্রীর সংসারটাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিলেন। আমি তাকেই আমার শত্রু ভেবে দূরে ঠেলে দিতে চেয়েছিলাম। আমার লজ্জায়, আমার অনুশোচনায় মাথা হেঁট হয়ে আসে। আমি তার হাত ধরে বলি, আম্মাজান, আমি আপনার যোগ্য নই, আমি আপনার ভালোবাসার মর্যাদা রাখতে পারিনি। তিনি আমার মুখে হাত দিয়ে বলেন, ছি বাবা, এমন কথা বলতে নেই, ভুল মানুষেরই হয়। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছ, এটাই সবচেয়ে বড় কথা। চলো আমরা সব কিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করি। মৌমিতা যখন ফিরে আসবে তখন আমরা ওকে দেখাবো যে আমরা ওর সংসারটাকে কত সুন্দরভাবে আগলে রেখেছিলাম। তার এই কথায় আমি এক নতুন করে বাঁচার প্রেরণা খুঁজে পাই। সেই দিনটার পর আমার জীবনটা পুরোপুরি বদলে যায়। আমি আমার শাশুড়ি মায়ের পরামর্শে মনোরোগ বিশেষজ্ঞকে দেখাই এবং নিয়মিত কাউন্সেলিং শুরু করি। ধীরে ধীরে আমি আমার বিষণ্ণতা থেকে বেরিয়ে আসি। আমার এবং আমার শাশুড়ি মায়ের সম্পর্কটা এখন আগের চেয়েও অনেক বেশি সুন্দর এবং মজবুত। আমি এখন তাকে শুধু শাশুড়ি নয়, নিজের মা হিসেবেই দেখি। তার নিঃস্বার্থ ভালোবাসা এবং যত্ন আমাকে এক নতুন জীবন দিয়েছে। বন্ধুরা, গল্পের শেষে আমি তোমাদেরকে বলবো,
সন্দেহ আর ভুল বোঝাবুঝি যে কোনো সুন্দর সম্পর্ককে নষ্ট করে দিতে পারে। আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন আমরা আমাদের কাছের মানুষদের উদ্দেশ্য নিয়ে সন্দিহান হয়ে পড়ি। বিশেষ করে মানসিক অবসাদ বা একাকিত্ব আমাদের বিচার বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে, যার ফলে আমরা সহজ জিনিসকেও জটিলভাবে দেখতে শুরু করি। তাই যে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে পরিস্থিতিকে ভালোভাবে জানা এবং বোঝা উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমাদের প্রিয়জনদের সাথে খোলামেলা আলোচনা করা, কারণ যোগাযোগের অভাবেই সবচেয়ে বেশি ভুল বোঝাবুঝির জন্ম দেয়। ভালোবাসা এবং বিশ্বাসের ওপর ভিত্তি করেই একটি সুস্থ ও সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। বন্ধুরা, আমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুরা, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।